রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমার অতি প্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি অসাধারণ গল্প। বাংলা সাহিত্যের জগতে সুবোধ ঘোষ এক বিশিষ্ট নাম। তাঁর শব্দচয়নের অভিনবত্বে এবং কাহিনীর মনোহারিত্বে তিনি পাঠকের হৃদয় জয় করে নিয়েছেন। আমার আজকের গল্পটি তাঁরই রচিত কিংবদন্তির দেশে গ্রন্থটি থেকে নেওয়া। অতীতের কিছু ঘটনা লোকমুখে প্রচলিত হতে হতে কিংবদন্তির আকার নেয়। এই কিংবদন্তির কতটা সত্যি আর কতটা মানুষের কল্পনা আজ আর তা আলাদা করা যায় না, কিন্তু এই কাহিনীগুলি তাদের চমৎকারিত্বে ও রসমাধুর্যে পাঠকের মনে অপার বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করে। আমার আজকের গল্পের নাম লীলা ও চার্ণক। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং গল্পটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। লীলা ও চার্ণক। অনেক দিন আগে দূর সাগরের এক দ্বীপ দেশের ছেলে এক নতুন মহাদেশের নদীর উপকূলে এসে এক মেয়ের কালো চোখের দিকে অপলক চোখে তাকিয়েছিল। দেখে মুগ্ধ হয়েছিল সেই দ্বীপ দেশের ছেলে। বাঁকা ভুরু ছায়ার নিচে আর টানা কাজল রেখার উপর ফুটে রয়েছে সে মেয়ের দুই চোখের দুই মায়াবিনী তারকা। তাম্বুলের রসে রঞ্জিত দুটি অধর যেন এই নতুন দেশেরই ভোরের আকাশের রক্তরাগ সিক্ত হয়ে রয়েছে এই দেশেরই ভোরের শিশিরে। চন্দনের পঙ্ক দিয়ে আঁকা একটি তিলক রয়েছে দুই ভুরুর মাঝখানে, যেন ফুলবনের এক লুব্ধ প্রজাপতি সে মেয়ের কপালে চুমো দিতে এসে ঘুমিয়ে পড়েছে কপালের উপর। মেয়ের কোমর জড়িয়ে অলস এক চন্দ্রহার মৃদু মৃদু কাঁপে, বাজুবন্ধে দোলে সোনায় গড়া কদম্ব। রূপোয় গড়া দুটি পায়জোরের উল্লাস রুমঝুম করে বেজে উঠতে চায় সে মেয়ের আলতা রাঙানো দুটি পায়ের দিকে তাকিয়ে। দ্বীপ দেশের ছেলে কোনোদিন কল্পনাও করেনি যে এরকম রূপের মেয়েও আছে পৃথিবীতে, আর এত মায়া আছে কালো চোখে। মহাদেশের নদী উপকূলের সেই মেয়েও কখনো কল্পনা করতে পারেনি যে দূর সাগরের এক দ্বীপের কোল থেকে এমন এক রূপের ছেলে এসে একদিন দাঁড়াবে তারই চোখের এত কাছে। কালাপানির এত ঢেউ আর এত তুফান কেমন করে পার হয়ে এলো এই সুন্দর নির্ভীক। সেই মেয়েও মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছিল আগন্তুক পরদেশী যুবকের রূপ। মনে হয় যেন এক প্রবাল দ্বীপের রাজকুমারী সমুদ্র পার হয়ে এই নদী উপকূলে এসে দাঁড়িয়েছে। কালো কাজল নয়, আকাশের নীল লেগে রয়েছে সেই ছেলের চোখে। স্তবকিতে কেশে যেন গলানো সোনার প্রলেপ। যেন এক হিমানীর দেশ হতে নতুন অরুণোদয়ের আভা অঙ্গে মেখে এই নতুন দেশের মাটিতে এসে দাঁড়িয়েছে এই সুগৌর দেহ আগন্তুক। কিন্তু কি চায় সে? কেন অমন করে তাকিয়ে থাকে? নিজের মনের এই প্রশ্নেই বিচলিত হয়ে মুখ লুকোবার জন্য মাথা হেঁট করেছিল সেই মেয়ে। আর দ্বীপবাসী সেই আগন্তুকও নতুন দেশের মেয়ের লজ্জার আগে আরক্ত সেই মুখের শোভাও দেখে ফেলেছিল। উপকথা নয়, রূপকথাও নয়, এবং এমন খুব বেশি দিনের কথাও নয়। এই কাহিনী হলো এই কলকাতারই ইতিহাসের এবং আজ থেকে মাত্র 280 বছর আগেকার একটি কাহিনী। আওরঙ্গজেব ভারত যাবে করিতেছিলেন খান খান। দিল্লির মোগল মসনদের গর্বে যখন ভাঙনের আভাস লেগেছে আর গঙ্গার মোহনায় ফিরিঙ্গির মানোয়ারি জাহাজের ভিড় একটু বেশি করে দেখা দিতে আরম্ভ করেছে, সেই সময় সুতানুটিতে ইংরেজের প্রথম কুঠি স্থাপন করেছিলেন যিনি, তার নাম জোব চার্ণক। আওরঙ্গজেবের এক ফরমানের অনুগ্রহে ভাগীরথী তটের এক গণ্ডগ্রামে স্থাপিত সেই কুঠি একদিন দিল্লির মসনদ অধিকার করে ফেলবে
এমন সংখ্যা সেদিন দেখা দেয়নি বাদশাহ আলমগীরের মনে, এবং সেই আগন্তুক তরুণ ইংরাজ জোব চার্নকও নিশ্চয়ই কল্পনা করতে পারেননি। ইতিহাসে সেই অদৃষ্টের কথা থাক, জোব চার্নক কি তাঁর নিজেরই জীবনের পরিণাম কল্পনা করতে পেরেছিলেন? ভাগীরথী তটের এই মাটিতে নামবার আগে এমন স্বপ্ন ছিল না তাঁর চোখে। ভাবতেও পারেননি যে জীবনের প্রথম প্রেমে তাকে এই দেশের মাটিকেই চিরকালের মতো আপন করে নিতে হবে। সুতানুটি হতে অনেক দূরে ও অনেক উত্তরে গঙ্গারী তটভূমির উপর এক স্থানে দ্বিতীয় এক সওদাগরি কুঠি স্থাপন করে তখন মসলিন আর মশলার বিকিকিনির ব্যস্ততার মধ্যে দিন যাপন করছিলেন জোব চার্নক। সেদিন ছিল এক উৎসবের দিন। মেলা বসল নদীর কিনারার এক প্রান্তরে। নানা খেলা, নানা পণ্য ও নানা আমোদের এক বিচিত্র মেলা। জোব চার্নক এলেন মেলা দেখতে, এবং মেলা দেখতে এসেই প্রথম দেখলেন সেই মেয়েকে, যার নাম লীলা, এক ব্রাহ্মণ ভূস্বামীর কন্যা। দেখতে ভুল করেননি চার্নক। সেই মেয়ের সীমান্তে যে সিঁদুরের রেখা আঁকা রয়েছে, জানতেন চার্নক এমন মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকার অর্থ দিগ্বলয়ের তারকার দিকে তাকিয়ে থাকা। কাছে যাওয়া যায় না, কাছে আহ্বান করা যায় না। ভিন দেশের এই বিবাহিতা নারীর মুখের দিকে তাকিয়ে থাকা বড় ভুল, তার চেয়েও বেশি ভুল মুগ্ধ হওয়া। ভূস্বামীর মেয়ে লীলাও অবশ্যই বুঝেছিল সাগর পাড়ের মানুষের মুখের দিকে অমন করে তাকাবার অধিকার তার নেই। যেন এক অজানা সমুদ্রের ঢেউ হঠাৎ এসে এদেশের মাটি ছুঁয়েছে, আবার ফিরে যাবে আর মিলিয়ে যাবে সেই ঢেউ, চোখে দেখার সুযোগ আর নাগাল থেকে অনেক দূরে। হঠাৎ নিজের মনের দিকে তাকিয়েই ভয় পায় আর লজ্জা পায় লীলা। সমুদ্রের ওই ঢেউ যদি সরে না যায়, যদি চিরকাল চোখের কাছেই থাকে, তাতেই বা কি লাভ? সে যে বিবাহিতা নারী, পরপুরুষের রূপ থেকে মুক্ত হওয়াও যে অপরাধ। কিন্তু বুঝতে পারে লীলা, সে অপরাধ আজ ঘটে গেল তার জীবনে। তার আনত মুখের এই লজ্জার আগে তারই বিচলিত মনের ভাষা নীরবে ফুটে উঠেছে। সে ভাষা বুঝে ফেলেছে বিদেশের এই মানুষ। পরপুরুষের প্রতি অনুরাগী হওয়া উচিত নয়, কিন্তু লীলা যে তার নিজ পুরুষের মূর্তিটা আজ কল্পনাও করতে পারে না। কে সে, কেমন সে, এবং কোথায় আছে সে? 3 বছর বয়সে বিয়ে হয়েছিল লীলার। সে আজ 20 বছর আগেকার কথা। বারাণসী যাবার পথে এক ব্রাহ্মণ কদিনের জন্য অতিথি হয়েছিলেন ব্রাহ্মণ ভূস্বামীর বাটিতে, এবং ভূস্বামী সেই অতিথির বংশমহিমায় মুগ্ধ হয়ে তাঁর 3 বৎসরের শিশুকন্যা লীলাকে যথাবিধি শাস্ত্রীয় রীতি অনুসারে এবং সোৎসবে ও সাড়ম্বরে সেই অতিথিরই কাছে সম্প্রদান করেছিলেন। শিশুবধূর সীমান্তে সিন্দুর দান করে স্বামী চলে গেলেন বারাণসী ধামে। যৌবন সম্পন্না লীলা আজ আর তার স্বপ্নের ভিতর সন্ধান করে খুঁজেও পায় না স্বামী নামে কোনো পুরুষের স্মৃতি। মেলা থেকে ঘরে ফিরে যাবার পর নিজেকে ধিক্কার দিতে গিয়ে কেঁদে ফেলেছিল লীলা। মনে হয় কোন এক নিষ্ঠুর বিদ্রূপ তাকে বৃথা এই সধবার সাজ পরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে চিরকালের মতো, এবং আর এক বিদ্রূপ প্রেমিকের চক্ষু নিয়ে তার এই মুখের দিকে তাকিয়ে কলঙ্কিনী করে দিয়েছে তার মনের ভাবনাকে। দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের রূপ ও যৌবনের প্রতিবিম্বের দিকেই ভ্রুকুটি হানে ধনী ভূস্বামীর কন্যা লীলা। যেন এক সর্বনাশের মোহ হতে নিজেকেই সাবধান আর শাসন করার চেষ্টা করে, কিন্তু ভুলতে পারে না যে এক পুরুষের মুখের দিকে তাকিয়ে আজ সে মুগ্ধ হয়েছে, জীবনে এই প্রথম। জোব চার্নক তার সদাগরী জীবনের সকল ব্যস্ততার মধ্যেও ভুলতে পারেন না সেই 2 কালো চোখের দৃষ্টি আর লজ্জার আগে আরক্ত মুখের ছবি। দিনের পর দিন, মাসের পর মাস, 1 বৎসর ঘুরে নতুন বৎসর আসে। গঙ্গা তটের এক স্নানঘাটের দিকে প্রতি প্রত্যুষে যে পালকি আসে আর চলে যায়, সেই পালকি এক নতুন মোহ হয়ে উঠল কঠিয়াল জোব চার্নকের জীবনে।
পালকির অভ্যন্তরবর্তিনী সেই নারীর মুখ নিত্যই দেখতে পান চার্নক। প্রতি প্রভাতে সূর্যোদয় দেখবার নেশার মতো দুর্বার এক কৌতূহলের আবেগে প্রতি প্রভাতে পথের পাশে এসে একবার না দাঁড়িয়ে পারেন না চার্নক। এইভাবেই একদিন, সেদিন কোনো পালকি দেখা দিল না নদী তটে। যোগ চার্নক দেখলেন দূরে উপকূলের এক স্থানে রচিত হয়েছে একটি চিতা। অনেক লোক, অনেক বাদ্যকর এবং অনেক উপচার এসেছে। শুনলেন ওই চিতায় মৃত স্বামীর সঙ্গে সহমরণ বরণ করে আজ সতী হবেন এক নারী। মৃত স্বামীর জ্বলন্ত চিতায় কেমন করে পুড়ে পুড়ে ছাই হয়ে যায় জীবন্ত নারী? একটি আর্তনাদীকে করে না? নারীর পিতা, পুত্র, ভ্রাতা কি সত্যিই এক ফোঁটা চোখের জল না ফেলে সহ্য করে সেই দৃশ্য? দূরে সেই সজ্জিত চিতা মঞ্চের দিকে তাকিয়ে এই কৌতূহলেই অস্থির হয়ে উঠেছিলেন যোগ চার্নক। তবু যেতে পারেন না চার্নক। চুপ করেই দাঁড়িয়ে থাকেন আর অপেক্ষা করেন। একটু বিষণ্ণ হয়েই ভাবছিলেন চার্নক, প্রতিদিনের মতো আজও কি সেই পালকি একবারও এই পথে না এসে থাকতে পারবে? প্রতি প্রত্যুষে যে নারীর সুন্দর মুখ সুস্মিত হয়ে নীরবে অভ্যর্থনা জানিয়ে যায় যোগ চার্নকের অন্তরের এই কৌতূহল আর প্রতীক্ষাকে, কোথায় আছে সে? কি করছে সেই নারী? মনে কি পড়ে না তার এই পথে একটি মানুষের মন তারই প্রতীক্ষা সহ্য করতে না পারে এতক্ষণে চঞ্চল হয়ে উঠেছে? সত্যিই জানেন না চার্নক, সেই নারী এখন দাঁড়িয়ে রয়েছে ওই চিতারই কাছে আর তাকিয়ে দেখছে ঘৃতসিক্ত চন্দনের কাঠের যে শয্যা তারই জন্য রচিত হয়েছে তার সম্মুখে। আর কতক্ষণ? অগ্নিশিখার ভোজ্য হয়ে যে দেহ আর কিছুক্ষণ পরে শুধু কতগুলি তপ্ত কালো ধূমের কুণ্ডলী হয়ে চিরকালের মতো মিলিয়ে যাবে বাতাসে, সেই দেহের রূপ আর কামনাকে ধিক্কার দিয়ে মনে মনে হাসছিল লীলা। বারাণসী ধাম হতে বার্তা বহন করে নিয়ে এসেছে এক আত্মীয়। লীলার স্বামীর দেহান্ত হয়েছে, আর নিয়ে এসেছে লীলার স্বামীর এক জোড়া কাষ্ঠ পাদুকা। সজ্জিত হয়েছে চিতা, যে চিতায় ওই কাষ্ঠ পাদুকারই যথারীতি সৎকার করা হবে, আর কাষ্ঠ পাদুকার পার্শ্বেই শয্যা গ্রহণ করে সহমরণ বরণ করবে লীলা। সতী হবে লীলা। অন্য মনস্কের মতোই নদী তীরে সেই চিতার দিকে তাকিয়েছিলেন চার্নক। হঠাৎ কি যেন দেখতে পেয়ে আর কি ভেবে চমকে ওঠেন চার্নক। মনে হয় ওই তো সেই সুস্মিত মুখের মতোই একটি মুখ সজ্জিত চিতার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বাদ্য বাজছে প্রমত্ত হয়ে। শত শত কৌতূহলী মানুষেরও যেন একটা মেলা বসে গিয়েছে চিতাস্থলীর নিকটে। শ্মশানচারী সাধু ও ভিখারির ভিড়, পাগল কুষ্টি আর কুকুরের ভিড়, সতীর সিঁদুর নেবার জন্য ভিড় করেছে নারীর দল। আছেন পুরোহিত ও আত্মীয় স্বজন। যোগ চার্নক ছুটে এসে সে ভিড়ের কাছে পৌঁছিয়েই একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। মিথ্যা হয়নি তাঁর আশঙ্কা। লীলা, সেই লীলা, চার্নকের এই প্রবাস জীবনের শত দিবসের প্রত্যুষ, যার সুস্মিত চক্ষুর প্রণয় দৃষ্টিতে মধুর হয়ে উঠেছে, সেই নারী দাঁড়িয়ে আছে মৃত্যুর প্রতীক্ষায়। চার্নকের মুখের দিকে তাকিয়ে রইল লীলা। দেখলেন চার্নক দুই চোখের সেই সুস্মিত দৃষ্টি আজও তাকে প্রতিদিনের মতো নীরবে অভ্যর্থনা জানাচ্ছে। এই শেষ অভ্যর্থনা, কিন্তু তার জন্য যেন কোনো দুঃখ নেই লীলার মনে। প্রমত্ত হয়ে বাদ্য বাজে, সিক্ত হয়ে ওঠে চার্নকের চক্ষু। শুষ্ক শূন্য এক স্বপ্নের শ্মশানে যেন আগুনের করাল উৎসবে চার্নকের অন্তর ভস্ম হয়ে ঝরে পড়ছে। অকস্মাৎ শুনতে পান চার্নক। চিৎকার করে উঠেছেন পুরোহিত। সতী হতে অস্বীকার করেছে লীলা। পুরোহিত প্রশ্ন করেন, কেন? লীলা বলে, মনের মধ্যে মিথ্যা রেখে মৃত্যুবরণ করতে চাই না। পিতা প্রশ্ন করেন, এই কথার অর্থ? লীলা বলে, স্বামীকে চিনি না আমি, কোনোদিন দেখেছি বলেও মনে পড়ে না। স্বামীর অনুরাগিনী আমি নই। কিন্তু তাতে সতী হতে আপত্তি কি? সহমৃতা হও, তাই হবে তোমার অনুরাগের প্রমাণ। লীলা বলে, আমি পরানুরাগিনী, সতী হবার অধিকার আমার নেই।
অসতী, অসতী চিৎকার করে ওঠে জনতা। এই নারী আজ নিজ মুখে তার মনের কলঙ্ক প্রকাশ করে দিয়েছে। জনতা অভিশাপ দেয়, চিৎকার করে ঘোষণা করে, দূর হও অসতী নারী। দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আরেক শ্রেণীর নর ও নারী, সবমাংসলুব্ধ শ্মশান পিশাচের চেয়েও ঘৃণ্য সেই সব পাপ ও ব্যবসায়িক, যারা অসতী নারী সংগ্রহের আশায় সতীদাহের চিতার কিছু দূরে দাঁড়িয়ে থাকে। জনতার অভিশাপের ও ধিক্কারের সান্নিধ্য থেকে সরে ধীরে ধীরে এগিয়ে চলছিল লীলা। বুঝতেই পারে সত্যিই মৃত্যু হয়ে গিয়েছে তার। ক্ষুব্ধ জনতার চিৎকার তাকে বিভৎস এক প্রেত লোকের পথে চলে যাবার ইঙ্গিত ঘোষণা করছে। পাপ ব্যবসায়িকের দল ব্যস্ত হয়ে এগিয়ে আসছে লীলার দিকে। এক সুন্দরী অসতী তরুণীর জীবন্ত দেহকে আশ্রয় দেবার জন্য আগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অকস্মাৎ যেন এক রুষ্ট সিংহের গর্জন ধ্বনিত হয়। কোমর বন্ধ থেকে তরবারি খুলে নিয়ে মত্ত সিংহের মতো সবেগে এগিয়ে আসেন চার্নক। সন্ত্রস্ত হয়ে সরে যায় পাপ ব্যবসায়িকের দল। যন্ত্রণাদগ্ধ চোখের দৃষ্টি তুলে লীলা তাকায় চার্নকের দিকে, বিস্মিত হয়ে বলে, তুমি? চার্নক বলেন, হ্যাঁ আমি। লীলা বলে, কেন? চার্নক, আমার আশ্রয় এসো। তুমি আশ্রয় দেবে অসতীকে? চার্নক বলেন, হ্যাঁ, আমি আশ্রয় দেব আমার জীবনের প্রথম অনুরাগের নারীকে। গঙ্গা তটে সেই অসতী নারীকেই এক সুন্দর উপহারের মতো ক্রোড়ে ধারণ করে কুঠিয়াল ইংরাজের এক নৌকা তখনই পাল তুলে রওনা হয়ে গেল দূর সুতানুটির দিকে। আর নৌকার কক্ষের ভিতরে বসে লীলা তার নিজেরই কোলের ওপর লিলি পুষ্পের একটি গুচ্ছের দিকে বিমুগ্ধের মতো তাকিয়ে থাকে। প্রেমিকের উপহার স্পর্শ করে রয়েছে লীলার শরীর। মনে হয় লীলার সত্যিই রূপকথার জগতের এক সাগরের ঢেউয়ে ভেসে চলেছে তার জীবন। কিন্তু ডুববার ভয় নেই, হাতে ধরে ভাসিয়ে রাখবার মানুষ কাছেই রয়েছে। আর কক্ষের বাইরে নৌকার পাটাতনের উপর বসে গঙ্গার জলের উপর সূর্যাস্তের রঙিন ছায়ার দিকে অপলক চোখে তাকিয়ে থাকেন চার্নক। প্রশ্ন জাগে চার্নকের মনে, তাঁর জীবনের নৌকা বহু নীল সাগরের ঢেউ পার হয়ে সত্যিই কি এইবার এই গঙ্গার এক মায়া বালুচরের কাছে এসে ঠেকে গেল? প্রেমের চক্ষু নিয়ে যে নারীর মুখের দিকে জীবনে প্রথম তাকিয়েছিলেন চার্নক, সেই নারী তাঁরই সদাগরী কুঠির এক আশ্রয়ে জীবন সঁপে দেবার জন্য তার সঙ্গে চলেছে। সন্ধ্যা হয়, নদী তীরের কুটিরের দ্বীপ জ্বলে ওঠে। চার্নকের নৌকা গঙ্গার লক্ষ ঢেউ পার হয়ে এক সন্ধ্যায় সুতানুটির ঘাটে এসে থামে। আর সুতানুটির ইংরাজ কুঠির এক কক্ষের দ্বারের কাছে এসে দাঁড়ায় লীলা ও চার্নক। চার্নক বলেন, এই তোমার আশ্রয় লীলা। চলে গেলেন চার্নক। কয়েকটি সন্ধ্যার পর এক সন্ধ্যায় এই আশ্রিত জীবনের নির্ভয় আনন্দের মধ্যেই বুঝতে পারে লীলা, চার্নকের কুঠির আশ্রিতা নারী মাত্র সে। চার্নকের জীবনের আশ্রিতা নারী সে নয়, প্রেমিকা মাত্র, বিবাহিতা পত্নী নয়। চার্নকের অনুরাগের উপহার হয়ে প্রতিদিন লিলি পুষ্পের গুচ্ছ শুধু আসে, কিন্তু চার্নক আসেন না। কিন্তু তার জন্য কোনো ক্ষোভ জাগে না লীলার মনে। এই ভালো, এই ঢের, এই লিলি পুষ্পের মৃদু গন্ধে মুগ্ধ হয়ে থাকুক এই আশ্রয়, এর চেয়ে বেশি কোনো সম্পর্ক আশা করে না লীলা। কিন্তু এই সুতানুটেরই এক সুন্দর সন্ধ্যায় যেন হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে চমকে উঠল চার্নকের কুঠির কক্ষে আশ্রিতা সেই নারীর মন। এই আশ্রয়েরই আয়ু আর কতদিন? গঙ্গা তটের এক নারীকে আশ্রয় দিতে পারে, কিন্তু হাত ধরে সেই নারীকে জীবনে আপন করে নিতে পারবে না এই পরদেশী প্রেমিক। দ্বীপ দেশের ছেলে একদিন আবার তার তরণী নিয়ে সাগরের ঢেউয়ের মতোই ফিরে চলে যাবে। সেই শূন্যতা সহ্য করার শক্তি থাকবে না লীলার। মরতেই হবে আরেকবার, তবে আজই প্রেমিকের অনুরাগের সম্মান মাথায় নিয়ে মরে যাওয়াই ভালো। অগ্নিশিখার দিকে নয়, সুতানুটির কুঠির উদ্যানের এক সরোবরের শীতল জলের দিকেই মৃত্যুর সন্ধানে ধীরে ধীরে এগিয়ে চলেছিল লীলা। সেই মুহূর্তে
কে যেন পিছন হতে হাত ধরে ফেলল লীলার। লীলা চমকে ওঠে, তুমি? চার্নক হাসেন, হ্যাঁ আমি। লীলা, কিন্তু কতদিন? চার্নক বলেন, চিরদিন। চুপ করে লীলা। চার্নক বলেন, শুধু জীবনে নয়, মৃত্যুতেও আমি তোমার কাছেই থাকবো লীলা। মিথ্যা হয়নি এই প্রতিশ্রুতি। লীলাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করেছিলেন জোব চার্নক। সে অনুরাগের জীবনে ছেদ পড়েনি কোনো দিন। জীবনে নয় এবং মৃত্যুতেও যে নয়, তার প্রমাণ আজও রয়েছে এই কলকাতা শহরে। ওই যে সেন্ট জন গির্জার প্রাঙ্গণে এক স্মৃতিসৌধের শান্ত শীতল অভ্যন্তরে বিচিত্র প্রস্তরে রচিত দুটি পাশাপাশি সমাধি, জোব চার্নক আর লীলা চার্নকের সমাধি। দূর সাগরের দ্বীপ দেশের এক ছেলে আর এই গঙ্গা তটের এক মেয়ের বিচিত্র অনুরাগের স্মৃতি চিরন্তন করে রেখেছে এই দুই সমাধি।